নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, গত কয়েকদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম একদম দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি সরাসরি তোপ দেখেছিলেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে শুনানির একটা রায় দিয়েছিলেন তার মাধ্যমে তিনি কোথাও গিয়ে একদম সরাসরি দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছিলেন, এমন একটা অভিযোগ কিন্তু এনেছিলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এবং তিনি বলেছিলেন গণতন্ত্রের ওপর মিসাইল অ্যাটাক করেছে সুপ্রিম কোর্ট। এবং সেই জায়গা থেকেই যখন একটা জোর চর্চা চলছিল, তার মধ্যেই কিন্তু এই দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি আবারও একদম সরাসরি একদম দিল্লি হাইকোর্টের যে প্রধান বিচারপতি ছিলেন যশবন্ত ভার্মা, তাকে নিয়ে এবার তোপ দাগলেন এবং সরাসরি বললেন যে এই যশবন্ত ভার্মার কাছে যেভাবে একদম পোড়া নোট পাওয়া গিয়েছিল, তার বাড়ি থেকে যেভাবে পোড়া নোটের বান্ডিল উদ্ধার হয়েছিল, লক্ষ লক্ষ টাকার পোড়া নোট উদ্ধার হয়েছিল তার বাড়িতে, সেই ভিডিও সামনে এসেছিল, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সেই ছবি। তাহলে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন কোনো পুলিশি শুনানি হবে না এবং তার বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত এফআইআর লজ করা হয়নি? এই প্রশ্ন যখন তিনি করেন তখন কিন্তু একদম সারা দেশে রাজনৈতিক মহলে একটা জোর চর্চা শুরু হয়ে যায় যে কোনো জায়গার হাইকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে কিন্তু কোনোভাবেই একদম সরাসরি পুলিশে কমপ্লেন লজ করা, অর্থাৎ সাধারণ মানুষকে যেভাবে ট্রিট করা হয় আইনের চোখে, সেটা করা যায় না। তাহলে দেশের উপরাষ্ট্রপতি যে কথাটা বললেন সেটার ভিত্তি কি এবং তিনি কি বলতে চাইছেন? আমরা আপনাদের মনে করিয়ে দিই যে একদম যশবন্ত ভার্মা তিনি কিন্তু দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং কয়েকদিন আগেই একদম সরাসরি তার বাড়িতে কিন্তু আগুন লেগে যায়, তিনি যে বাড়িতে বাস করতেন। এবং তার পরবর্তীতে সেখানে যখন ফায়ার ব্রিগেডের লোকজন যান, তাদের থেকেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় যে তার একটি ঘরে একদম বস্তা বস্তা বান্ডিল বান্ডিল নোট কিন্তু একদম সেই আগুনে পুড়ে গেছে এবং সেটার কিন্তু একটা ভিডিও সামনে আসতে একদম চাঞ্চল্য পড়ে যায় এবং সেই চাঞ্চল্যকে নিয়েই কিন্তু একদম তাকে একদম দিল্লি হাইকোর্ট থেকে কিন্তু সরাসরি সরিয়ে দেওয়া হয়, ট্রান্সফার করা হয় এবং তিনি ইতিমধ্যেই এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কিন্তু তার শপথ গ্রহণ করে নিয়েছেন এবং তিনি কাজও শুরু করেছেন। এবং যেটা নিয়ে কিন্তু একদম মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন যে দিল্লি হাইকোর্টের একজন প্রধান বিচারপতি, তার বাড়িতে এই ধরনের টাকা পাওয়া গেল, তাহলে সেই ক্ষেত্রে তাকে পুলিশ কেন অ্যারেস্ট করবে না? সেই ক্ষেত্রে তার শুধুমাত্র যে একদম একটা অপরাধের শাস্তি হিসেবে তাকে কেন শুধুমাত্র ট্রান্সফার করা হলো এক জায়গায় হাইকোর্ট থেকে আরেক জায়গায় হাইকোর্টে, তার বিরুদ্ধে কেন কোনো রকম শাস্তি হবে না? এই প্রশ্ন বারংবার সারা দেশের বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন জায়গার রাজনীতিবিদরা যখন রাখছেন, সেই সময় কিন্তু সেই আগুনে একদম ঘি ঢাললেন বলা যেতে পারে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এবং জগদীপ ধনখড় সরাসরি বলেছেন যে এফআইআর করতে হবে এই যশবন্ত ভার্মার বিরুদ্ধে, তার কারণ তিনি কোনো না কোনোভাবে এই দুর্নীতির সঙ্গে কিন্তু যুক্ত এবং তার তদন্ত করতে হবে। আপনাদেরকে সামগ্রিক ঘটনা বলি যে সংবিধান বলছে, ভারতবর্ষের সংবিধান কিন্তু বলছে যে কোনো জায়গার, সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারেন কিংবা হাইকোর্টের বিচারপতি হতে পারে, তার বিরুদ্ধে সরাসরি কিন্তু সাধারণ মানুষের বিরুদ্ধে যেভাবে গিয়ে এফআইআর করা যায়, অর্থাৎ একদম ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট এফআইআর করা যায় পুলিশের কাছে, সেটা কিন্তু এই সাংবিধানিক পদে থাকা কোনো মানুষের বিরুদ্ধেই সরাসরি করা যায় না। মূলত যারা একদম বিচারপতি হিসেবে নিযুক্ত থাকেন, একদম স্ট্যান্ড বাই বিচারপতি হিসেবে তারা প্রতিদিন বিচার করছেন, তাদের বিরুদ্ধে কখনো বিচার চেয়ে পুলিশের কাছে এফআইআর করা যায় না, সেটা ভারতের সংবিধান বলছে। এবং সেই জায়গা থেকে প্রশ্ন যে ভারতের সংবিধান যদি এই রাইট না দেয়, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের বিচারপতি যারা আছেন তারাও তো একদম রক্ত মাংসের মানুষ, তাহলে তাদের ক্ষেত্রে যদি কোনো চ্যুতি ঘটে, তাদের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতির অভিযোগ সামনে আসে, তাহলে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে দেশের সংবিধান অনুযায়ী? সেই ক্ষেত্রে আপনাদের জানাই যে একদম সরাসরি লোকসভাতে 100 জন মেম্বারের কিন্তু একটা পিটিশন লাগবে, যেখানে 100 জনের সিগনেচার থাকবে, 100 জন এমপির, যে এই যশবন্ত ভার্মার বিরুদ্ধে আমরা তদন্ত চাই, সেটা দিতে হবে লোকসভার স্পিকারকে। এবং লোকসভার স্পিকার কিন্তু একটা
নিজস্ব 3 জন ব্যক্তিযুক্ত একটা কমিটি তৈরি করবে। তারা একদম সরাসরি কিন্তু সুপ্রিম কোর্টকে একদম বলতে পারে যে এই ধরনের একটা তদন্ত তার বিরুদ্ধে চালু হোক, এবং তারা যদি সুপ্রিম কোর্টকে বলে তখন সুপ্রিম কোর্ট কিন্তু একদম প্রেসিডেন্টকে চিঠি লিখবে যে প্রেসিডেন্ট চাইলে এই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে পারে বা তদন্ত করার নির্দেশ দিতে পারে। সুতরাং বিশাল একটা পদক্ষেপ, বিশাল একটা মোড় ঘুরে কিন্তু আসতে হবে যদি এই যশবন্ত ভার্মার বিরুদ্ধে একদম তদন্ত করতে হয় এই দুর্নীতির প্রসঙ্গে। কিন্তু আরেকটা যদি রাস্তা সেটা ফলো করা যায়, যেখানে রাজ্যসভা একদম আপার হাউস, যেটা ভারতবর্ষের কনস্টিটিউশন অনুযায়ী, সেই ক্ষেত্রে আপার হাউসের 50 জন এমপি যদি এই একই রিট পিটিশন জমা দেন যে আমরা এই ভদ্রলোকের বিরুদ্ধে, এই বিচারপতির বিরুদ্ধে তদন্ত চাইছি, এফআইআর হোক চাইছি, কিংবা তিনি যে দোষের সঙ্গে যুক্ত তার শাস্তি চাইছি, এরকম যদি কিছু তারা পিটিশন জমা দেন, সেটা যাবে তখন একদম উপরাষ্ট্রপতি অর্থাৎ রাজ্যসভার যিনি একদম দায়িত্বে রয়েছেন তার কাছে। তিনি যদি সেটাকে স্যাংশন করেন তাহলে সেটা যাবে কিন্তু একইভাবে একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি মনে করেন যে তার তৈরি করে দেওয়া যে কমিটি রয়েছে, অর্থাৎ এই যশবন্ত ভার্মার বিরুদ্ধেও কিন্তু যখন এই দুর্নীতির অভিযোগ সামনে আসে, সুপ্রিম কোর্ট কিন্তু তাদের একটা 3 জনের কমিটি তৈরি করে দেয়, যেটার কপি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সুতরাং সেই ক্ষেত্রে তার সুপ্রিম কোর্ট যদি মনে করে যে আলাদাভাবে একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার সুপ্রিম কোর্টের কমিটি বাদ দিয়েও, তাহলে সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রে চিঠি লিখবে কিন্তু সরাসরি রাষ্ট্রপতিকে, এবং রাষ্ট্রপতি যদি মনে করেন যে এই দেশের এই হাইকোর্টের বিচারপতি বা প্রধান বিচারপতি তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার কিংবা একদম সরাসরি তদন্ত হওয়া দরকার, তার নাম যেভাবে দুর্নীতিতে জড়িয়েছে, তাহলেই একমাত্র কিন্তু এই ধরনের একটা এফআইআর কিংবা এই ধরনের একটা দুর্নীতি সেই প্রসঙ্গে তদন্তের নির্দেশ দিতে পারেন দেশের রাষ্ট্রপতি। সুতরাং বুঝতেই পারছেন একটা বেশ খানিকটা জল ঘোলা করতে হবে, কিন্তু বারংবার সুপ্রিম কোর্টকে যেভাবে বিদ্ধ করছেন একদম সরাসরি দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সেটা নিয়ে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়ছে সুপ্রিম কোর্ট। এবং এই মুহূর্তে গত কয়েকদিন আগেই একদম সঞ্জীব খান্না যেভাবে একটি রায় দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে যেভাবে একদম সরাসরি জগদীপ ধনখড় বলেছিলেন যে এটা কোথাও গিয়ে গণতন্ত্রের উপর মিসাইল অ্যাটাক, তার কারণ রাষ্ট্রপতিকে কোথাও গিয়ে অবমাননা করা হয়েছে, রাষ্ট্রপতির যে পাওয়ার দেশে আমাদের ভারতবর্ষে সেটাকে কোথাও গিয়ে ছিনিয়ে নেওয়ার একটা চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট। এই কথা বলার পরেই কিন্তু একদম সরাসরি এই যশবন্ত ভার্মার টপিকটা তিনি টেনে আনেন এবং কোনো রকম রাগ ঢাক না রেখে বলেন যে এই ব্যক্তিকে এখনো পর্যন্ত কাজ করতে দেওয়া হচ্ছে, এই ব্যক্তিকে শুধুমাত্র ট্রান্সফার করা হয়েছে, এটুকুই কি তার শাস্তি হিসেবে যথেষ্ট? এই প্রশ্ন কিন্তু করেছেন একদম সুপ্রিম কোর্টের লিখিত রায়ের ওপর ভিত্তি করে। এবং সুপ্রিম কোর্ট এই যশবন্ত ভার্মার বিরুদ্ধে একটি নিজেদের মতন একটা আভ্যন্তরীণ কমিটি তৈরি করেছে এবং পরবর্তীতে তার শাস্তি কিংবা এই যে দুর্নীতি প্রসঙ্গে তার নাম এসেছে সামনে, তার যে একটা এফেক্ট হিসেবে কিন্তু শুধুমাত্র আমরা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত তাকে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে ট্রান্সফার করে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে এবং তিনি সেখানে শপথ গ্রহণ করে কাজও শুরু করে দিয়েছেন। সুতরাং আমরা বুঝতেই পারছি এই মুহূর্তে যে একদম উপরাষ্ট্রপতি যেহেতু কেন্দ্রের মনোনীত একজন ব্যক্তি, সেই ক্ষেত্রে উপরাষ্ট্রপতির এই ধরনের বক্তব্য বারংবার সুপ্রিম কোর্টকে একদম টার্গেট করে এই ধরনের বক্তব্য, সেটা কিন্তু কোথাও গিয়ে শুধুমাত্র আর উপরাষ্ট্রপতির বক্তব্য থাকে না, কোথাও গিয়ে কিন্তু একদম সরাসরি এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে কেন্দ্র বনাম সুপ্রিম কোর্টের একটা কোথাও গিয়ে টাগ অফ ওয়ার চলছে। আমরা অবশ্যই নজর রাখবো পরবর্তীতে এই নিয়ে যশবন্ত ভার্মার বিরুদ্ধে কোনো রকমের কোনো এফআইআর কিংবা যে পদ্ধতিটা আমরা বললাম রাজ্যসভা কিংবা লোকসভার মাধ্যমে একদম বিল পাস করিয়ে বা চিঠি লিখে পিটিশনের মাধ্যমে তার বিরুদ্ধে কোনো একদম কড়া পদক্ষেপ নেয় কিনা কেন্দ্র, সেই সমস্ত খবরের আপডেট আপনাদের দিতে থাকবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।